ইরানের নতুন প্রেসিডেন্টের প্রথম জনসভায় আশাহত সংস্কার প্রত্যাশীরা আলী খামেনির অনুগত থাকার অঙ্গীকার। ফ্রান্সের দ্বিতীয় পর্বের নির্বাচনে নতুন কৌশলে মধ্যপন্থী ও বামপন্থীরা, ঠেকানো যাবে কি কট্টর ডানপন্থীদের জয়যাত্রা। সিরিজ হামলায় রক্তাক্ত জম্মু ও কাশ্মীর, 2 সেনা ও 6 সন্ত্রাসী নিহত, সন্দেহে পাকিস্তানের জঙ্গিরা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে আশার আলো দেখছিলেন কট্টর অবস্থানের পরিবর্তন প্রত্যাশীরা। ধারণা ছিল কিছুটা হলেও পরিবর্তনের হাওয়া লাগবে রক্ষণশীল রাষ্ট্র কাঠামোয়। সে আকাঙ্ক্ষাকে দোদুল্যমান অবস্থায় ফেলে দিয়েছে নির্বাচন পরবর্তী পেজেশকিয়ানের প্রথম জনসভা। শুধু সাধারণ ইরানিরাই নন, অনেক বিশ্লেষকরাই মনে করছেন পরিবর্তনের চেষ্টায় সফল হবেন না পেজেশকিয়ান। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মসনদে বসবেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। তার বিজয়ী হওয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছিল কিছু সম্ভাবনা। বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি প্রণয়ন, 2015 সালের পরমাণু চুক্তি নবায়ন, নারীদের উপর পোশাক আশাকের কঠোর নীতি হ্রাসসহ পেজেশকিয়ান নেবেন আরও কিছু পদক্ষেপ। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রথম সমাবেশে দেয়া ভাষণে শোনা গেল দায়সারা বক্তব্য। প্রথমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ সুপ্রিম লিডার না থাকলে ব্যালট বাক্স থেকে আমার নাম বের হতো না। আপনাদের ভোট আমার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আমি সবার কথা শুনতে চাই, যাদের কথা কারো কানে যায় না আমি তাদের কণ্ঠস্বর হয়ে থাকার অঙ্গীকার করছি। ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্ট হিসাবে সীমিত ক্ষমতা থাকবে পেজেশকিয়ানের হাতে। তবে প্রেসিডেন্টের চারপাশ ঘিরে থাকেন খামেনির অনুগত ব্যক্তিরা। পররাষ্ট্রনীতি সহ ইরানের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে থাকে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পেজেশকিয়ান। সাধারণ ইরানিরা মনে করছেন চেষ্টা করলেও বড় ধরনের কোনো পরিবর্তন করতে পারবেন না নতুন প্রেসিডেন্ট। ইরানের সংকটময় পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন আসবে কিনা প্রেসিডেন্টের ভাষণের পর সেটা নিয়ে বাড়ল সন্দেহ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ব্যবসা বাণিজ্যে মার্কিন আধিপত্যে ধাক্কা দিতে চুক্তি করছে যুক্তরাষ্ট্রের 2 শত্রু রাশিয়া ও ইরান। রাশিয়ার পেমেন্ট সিস্টেম মিরের সাথে একীভূত হয়েছে ইরানের শেতাব সিস্টেম। 3 ধাপে সুবিধাগুলো কার্যকর হলে মুদ্রা বিনিময়, পারস্পরিক নেটওয়ার্ক আর এটিএম ব্যবহারের সুবিধাও পাবেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। এতে মার্কিন ডলারের আধিপত্যই কমবে না, গতিশীল হবে 2 মিত্র দেশের অর্থনীতিও। মীর ফজলি রাব্বি, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিজেদের বন্ধুত্বকে অন্য এক মাত্রায় নিয়ে গেল 2 মিত্র দেশ রাশিয়া ও ইরান। আন্তঃবাণিজ্যিক লেনদেনের জন্য ডলারকে সরিয়ে এখন জাতীয় মুদ্রা ব্যবহার করতে পারবে এই 2 দেশ। নতুন এক চুক্তির মাধ্যমে ডলার তথা মার্কিন আধিপত্যের বিস্তারকে কমিয়ে আনল রাশিয়া ও ইরান। রাশিয়ান পেমেন্ট সিস্টেম মিরের সাথে একীভূত করা হয়েছে ইরানি শেতাব সিস্টেম। বাণিজ্যিক লেনদেনের জন্য জাতীয় মুদ্রার ব্যবহারের এই সিদ্ধান্তে রাশিয়া ও ইরান সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি রাশিয়া ও ইরানের একাধিক গণমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মির কার্ডের রাশিয়ান পেমেন্ট নেটওয়ার্ককে ইরানি শেতাব নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। ফলে এখন থেকে ইরানের শেতাব নেটওয়ার্কের ব্যাংক কার্ড রাশিয়ার সমস্ত এটিএমে ব্যবহার করা যাবে। দ্বিতীয় ধাপে মির নেটওয়ার্কের মাধ্যমে ইরানি নাগরিকরা তাদের কার্ড থেকে রুবেল ব্যাংকনোট তুলতে সক্ষম হবে এবং চুক্তির তৃতীয় পর্যায়ে ইরানিরা রাশিয়ান স্টোরগুলোতে কার্ডের মাধ্যমে রাশিয়ান মুদ্রাতেই পেমেন্ট করতে পারবে, যা তাদের খরচ কয়েক গুণ কমিয়ে আনবে। চুক্তি অনুযায়ী খুব শীঘ্রই এসব সুবিধা নিতে যাচ্ছে 2 দেশের নাগরিকেরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য গত বছরের আগস্টে এই চুক্তির ব্যাপারে ইঙ্গিত দিয়েছিল। বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে এটি এখন বাস্তবে রূপ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে মির এবং শেতাব পেমেন্ট সিস্টেমের একীকরণ রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক জোরদার তো করবেই, পাশাপাশি এটি ডলারবিহীন আন্তর্জাতিক বাণিজ্যের নতুন এক উদাহরণ সৃষ্টি করবে।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া এবং ইরান উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার কারণে তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর থেকে গভীরতর করার চেষ্টায় আছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 2021 সালে রেকর্ড $3.3 বিলিয়ন পৌঁছায়, আর 2023 সালের শেষ নাগাদ সেটির পরিমাণ পূর্বের সব রেকর্ড ভেঙে দাঁড়ায় $4 বিলিয়ন। চলতি বছরে ইরানের ব্রিক্সে যোগদান ও এই মুদ্রানীতি দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করারই ইঙ্গিত দিচ্ছে। তাত্ত্বিকভাবে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়লে ইরানই বেশি লাভবান হবে। উভয় দেশের জন্য প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য আছে। 2022 সাল থেকে ইরান রাশিয়াকে ড্রোন ও অস্ত্র সরবরাহ করছে। সেই অস্ত্র ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে ইরান রাশিয়াকে ট্যাঙ্কার যোগে 10 লাখ ব্যারেল তেল সরবরাহ করেছে। এছাড়া রাশিয়া এবং ইরান তেল ও গ্যাসের উন্নয়নেও সহযোগিতা করছে। 2022 সালে ইরানের বৃহত্তম তেল প্রকল্পে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী ছিল রাশিয়া। তবে নিষেধাজ্ঞার কারণে এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বন্ধন গভীরতর হওয়া দুরূহ হয়ে উঠেছে। তবে মূল কথা হল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নীতির কারণে রাশিয়া ও ইরানের সম্পর্ক গভীর হচ্ছে। যদিও তারা নিজেদের মধ্যে মুক্ত বাণিজ্য করতে পারবে তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখনও অনেক বিষয়ের সমাধান তাদের করতে হবে, কিন্তু তাদের সম্পর্ক যেদিকে যাচ্ছে তাতে এসব সমস্যা তারা হয়তো অচিরেই কাটিয়ে উঠতে পারবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রাশিয়ার তীব্র হামলায় দোনেস্কের আরেকটি এলাকার দখল ছেড়ে পিছু হটেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, 24 ঘন্টার তুমুল যুদ্ধে 2000-এরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। পাল্টা প্রতিরোধে দখলদার সেনাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনা সদর। বিস্তারিত হিজল জোবারের ডেস্ক রিপোর্টে। সব ফ্রন্টে এগিয়ে থেকে ইউক্রেন যুদ্ধে আরও শক্তিশালী অবস্থানে যাওয়ার দাবি জানাচ্ছে রাশিয়া। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি জানিয়েছে তারা। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শেষ 24 ঘণ্টায় ব্যাপক লড়াই চালিয়ে দোনেস্কের সোকল এলাকা শত্রুমুক্ত করেছে তারা। এছাড়া অন্যান্য অবস্থানে হামলা চালিয়ে ইউক্রেনের একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি জানানো হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পোলতোভা অঞ্চলে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এদিন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ও মধ্য রণাঙ্গনে রুশ সেনাদের হামলায় ইউক্রেন 2000-এরও বেশি সেনা হারিয়েছে বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শত্রু সেনাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অন্তত 50টি বিমান হামলা চালানোর কথা বলা হয়েছে। পাশাপাশি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু বাহিনীর বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার কথা জানায়। এদিকে শনিবার আরেক বিবৃতিতে রুশ বাহিনীর ওপর জোরালো হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনও। এতে শত্রুপক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবি তাদের। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, এদিন অনেক স্থানে রুশ বাহিনীর সাথে ইউক্রেনীয় সেনাদের সম্মুখ যুদ্ধ হয়েছে। রুশ বাহিনী বিশেষ করে পোক্রোভস্ক ও ক্রাজনি লিমান এলাকায় বড় আকারে হামলার চেষ্টা চালায়। সেগুলো প্রতিহত করার দাবি জানান ইউক্রেনের জেনারেল স্টাফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুল ভবন সহ বিভিন্ন স্থানে বেপরোয়া হামলায় 5 সাংবাদিক ও 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার নুসেইরা শরণার্থী শিবিরে আল জাউনি বিদ্যালয়ে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে অন্তত 16 জন নিহত হয়। আহত 75 জনের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর। জাতিসংঘের ওই স্কুল ভবনটি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল। গাজা সিটিতে আরেক হামলায় 3 ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার সেনারা। ইসরায়েলি বাহিনীর ব্যাপক গোলাবর্ষণে 24 ঘণ্টায় নুসেইরা শরণার্থী শিবিরে 3 সাংবাদিক ও গাজা সিটিতে 2 সাংবাদিক নিহত হয়। গত বছরের 7 অক্টোবর থেকে চলমান বর্বর হামলায় এ পর্যন্ত গাজায় 38,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর বেশিরভাগই নারী, শিশুসহ নিরস্ত্র মানুষ। কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালির চূড়ান্ত বিজয় ঠেকানোর প্রত্যয়ে দ্বিতীয় দফা নির্বাচনে লড়ছে মধ্যপন্থী এবং কট্টর ডানপন্থী দলগুলো। নিজেদের মধ্যে ভোট কাটাকাটি এড়াতে প্রার্থিতা প্রত্যাহারও করেছেন কট্টর ডানপন্থী বিরোধী দলের 2 শতাধিক প্রার্থী। প্রথম দফায় নির্বাচিত 76 জনের বেশিরভাগই কট্টর ডানপন্থী। স্থানীয় সময় রবিবার সকাল 8টায় শুরু হয় টানা 12 ঘণ্টা ভোট নেয়ার প্রক্রিয়া। প্রথম দফা ভোটের ধারাবাহিকতা থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার সরকার গঠন করবে ন্যাশনাল র্যালির মতো কট্টর ডানপন্থী কোনো দল। বিরোধীদের আশঙ্কা,
কট্টর ডানপন্থীরা সরকারে গেলে হুমকিতে পড়বে গণতন্ত্র আর অর্থনীতি, বেকায়দায় পড়বেন অভিবাসী ও মুসলিমরা, লঙ্ঘন হবে গর্ভপাত ও সমকামিতার অধিকার। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলাফলের জেরে গত 9 জুন আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 30 জুন নির্বাচনের প্রথম পর্বে 33.2% ভোট পায় মেরিন লে পেনের ন্যাশনাল র্যালি। 28.1% ভোটে কট্টর বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট দ্বিতীয় এবং 21% ভোট নিয়ে ক্ষমতাসীন এনসেম্বল অ্যালায়েন্স তৃতীয় অবস্থান অর্জন করে। জরিপ বলছে 577 আসনের জাতীয় পরিষদে 280টি আসন পেতে পারে ন্যাশনাল র্যালি, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ন্যূনতম 289টি আসন। যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে চীনের ক্ষমতার দ্বন্দ্বের দাবার গুটি হয়ে উঠেছে আফ্রিকা মহাদেশ। ধীরে ধীরে আফ্রিকার সমরাষ্ট্রের বাজার দখলে নিচ্ছে বেইজিং। সেই সাথে আফ্রিকার বিভিন্ন দেশের সাথে নানান কৌশলে গাঢ় হচ্ছে চীনের বন্ধুত্ব। এতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গ ছেড়ে ধীরে ধীরে চীনের পকেটে ঢুকে পড়ছে ভূ রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আফ্রিকা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীনের তৈরি অস্ত্র দখল করে নিচ্ছে আফ্রিকার বাজার। বৈশ্বিক সামরিক শক্তি হিসাবে নিজের অবস্থান পাকাপোক্ত করতে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে বেইজিং। উচ্চাবিলাসী সেই পরিকল্পনায় ভূরাজনৈতিক দাবার গুটি হয়ে উঠেছে আফ্রিকা। উত্তরের মৌরিতানিয়া থেকে শুরু করে দক্ষিণের নামিবিয়া, সস্তা সমরাস্ত্রের টোপ গিলে ধীরে ধীরে গোটা আফ্রিকা ঢুকে পড়ছে চীনের পকেটে। এসব পদক্ষেপের লক্ষ্য কি শুধুমাত্র ব্যবসা, নাকি আমেরিকা ও তার মিত্রদের হটিয়ে আফ্রিকা দখল? 2016 থেকে 2020 সালের মধ্যে আফ্রিকার 21টি দেশে অস্ত্র বিক্রি করেছে বেইজিং। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, চীন এখন আফ্রিকার বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। বিক্রি করা অস্ত্রের মধ্যে রয়েছে রুয়ান্ডার কাছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নাইজেরিয়ার কাছে সাঁজোয়া যান। এছাড়াও জিবুতি ও মৌরিতানিয়ায় যুদ্ধজাহাজ এবং নাইজেরিয়া ও কঙ্গোতে ড্রোনের মতো অস্ত্র সরবরাহ করছে চীন। জিবুতিতে সামরিক ঘাঁটি তৈরির পর থেকে আফ্রিকা অঞ্চলে সামরিক কার্যক্রম বাড়িয়েছে চীন। মার্কিন বিশেষজ্ঞরা মনে করেন, ভারত মহাসাগরের চারদিকে সামরিক বিস্তৃতি বাড়াতে চায় বেইজিং। অস্ত্র বাজারজাত করার ক্ষেত্রে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছে চীন। সামরিক যৌথ মহড়া, প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সম্ভাব্য ক্রেতা রাষ্ট্রগুলোকে বিনামূল্যে অস্ত্রও দিচ্ছে তারা। আফ্রিকায় চীনের সামরিক কার্যক্রমের প্রভাব এখনও অস্পষ্ট। সমরাস্ত্রের বাজার ধরার এই চীনা উদ্যোগ দেশটির অর্থনীতিতে ভূমিকা রাখবে, পাশাপাশি এটি হয়ে উঠবে আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক বিবেচনায় দিন দিন বাড়ছে আফ্রিকা অঞ্চলের গুরুত্ব। পরাশক্তিগুলো সহ বিভিন্ন রাষ্ট্রের নজর এখন আফ্রিকার দিকে। সে কারণেই এই অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে বেইজিং। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্য হারে কমছে রাশিয়ার অস্ত্র বিক্রি। মস্কোর সেই হারানো জায়গা দখল করতে চাইছে বেইজিং। 2019 থেকে 2023 সালের মধ্যে এই অঞ্চলে আগের 4 বছরের তুলনায় কমেছে রাশিয়ার অস্ত্র বিক্রি। রুশ সমরাস্ত্রের ব্যবসা চলে যাচ্ছে চীন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের দখলে। সেনেগাল, আইভরি কোস্ট ও বেনিনের মতো দেশগুলোতে ব্যাপক হারে বাড়ছে চীনা সাঁজোয়াজানের বেচাকেনা। অস্ত্রের বাজার দখলেই থেমে থাকছে না চীন। ধীরে ধীরে বেইজিংয়ের কবজায় চলে আসছে আফ্রিকার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ অবকাঠামো। বিদ্যুৎ, আইসিটি নেটওয়ার্ক, মাইনিং, আবাসন, শিপিং এবং বন্দর উন্নয়নে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে চীনা অর্থায়ন। গত 2 দশকের কার্যক্রম বিবেচনায় বলা যায়, অদূর ভবিষ্যতে পশ্চিমাদের হটিয়ে চীন হয়ে উঠবে গোটা আফ্রিকা অঞ্চলের শক্ত এক অংশীদার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বৈশ্বিক অস্থিরতার পরও দেশজ অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখার দাবি করেছে চীন। এর প্রমাণ দিতে বৈদেশিক মুদ্রা আর স্বর্ণের রিজার্ভের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা সেইফ। এতে 30 জুন পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $300,000 কোটিরও বেশি। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধ, মহামারী সহ বিশ্বব্যাপী নানামুখী অস্থিরতার পরও নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে চীন। বর্তমানে দেশটির হাতে $3.2 ট্রিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে চীনের ফরেন এক্সচেঞ্জ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সেইফ জানায়, চলতি বছরের 30 জুন পর্যন্ত চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $3.2224 ট্রিলিয়ন মার্কিন ডলার।
তবে মে মাসের তুলনায় এই রিজার্ভ 0.3% সংকুচিত হয়েছে বলে জানায় সেইফ। অ্যাসেটের মূল্য ওঠানামা ও মানি এক্সচেঞ্জে মুদ্রার মূল্য হেরফের এর পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে বলে জানানো হয়। রিজার্ভ সংক্রান্ত মূল্যায়নকালে সেইফ জানায়, চীন খুব ভালোভাবেই নিজের অর্থনীতি পুনরুদ্ধারের মধ্য দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রেখেছে। এটি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার ক্ষেত্রে সহায়ক। এদিকে রবিবার আরেক প্রতিবেদনে চীনের সেন্ট্রাল ব্যাংক জানায়, জুন পর্যন্ত তাদের হাতে 72.8 মিলিয়ন আউন্স স্বর্ণের রিজার্ভ রয়েছে, যার অর্থমূল্য 169.7 বিলিয়ন মার্কিন ডলার। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও কুলগাম জেলায় সিরিজ হামলায় 2 সেনা ও 6 সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে সন্দেহ করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। হামলা ও পাল্টা প্রতিরোধে শুরু হয় শনিবার সকালে কুলগাম জেলার মুদেরগাম গ্রামে। জঙ্গি অবস্থান সন্দেহে একটি বাড়ি ঘিরে সেনা, রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশ সদস্যরা অবস্থান নিলে পাল্টা গুলিতে এক সেনা নিহত হয়। গুরুতর আহত আরেক সেনাকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। বিকেলে একই জেলার ফ্রিজাল চিন্ডিগাম এলাকায় জঙ্গিদের আরেকটি সম্ভাব্য আস্তানা ঘিরে অভিযান শুরু করে সেনা ও পুলিশের সমন্বিত বাহিনী। রাত পর্যন্ত পাল্টাপাল্টি হামলা চলে। ব্যাপক অভিযানের পর ড্রোনের সহায়তায় ঘটনাস্থলে 4 সন্দেহভাজন জঙ্গির লাশ শনাক্ত করা হয়। এই অভিযানেও এক সেনা সদস্য নিহত হয়। রাতভর গোলাগুলির পর রবিবার সকালে ঘটনাস্থলে আরও 2 সন্দেহভাজনের লাশ পাওয়া গেছে। রাজৌরি জেলার মাঞ্জাকোট সেনা ক্যাম্পেও হামলার চেষ্টা হয়েছে। পাল্টাপাল্টি গোলাগুলির তথ্য নিশ্চিত করেছে সেনা সদর। প্রাথমিক তদন্তে এসব হামলার সাথে লস্কর-ই-তৈয়বার জড়িত থাকার তথ্য উদ্ঘাটনের দাবি করেছে ভারত। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।